ফাইনালি আজ রাতের ফ্লাইটে দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে হঠাৎ ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন তিনি। এদিকে ভয়ঙ্কর বিপদে ফেসে গিয়ে যে কোনো সময় পদত্যাগ করতে পারে তারেক রহমান। অন্যদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু ঘোষণা করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি আবারও দেশের ক্ষমতায় ফিরতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কি খুব দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেখ হাসিনা ফিরলেই কি আবার বাংলাদেশ উত্তাল? মহা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের ভাইদের জন্য আরো বিশাল সুসংবাদ। এই সুসংবাদ আমি নিয়ে আসলাম। আওয়ামী লীগের ভাইরা প্রথমে মিষ্টি বিতরণ করেন এবং মসজিদে, মাদ্রাসায়, গির্জায়, মন্দিরে যা যা প্রার্থনা করেন। বঙ্গবন্ধু কন্যা আগামী মাসে ফিরে আসবেন। বঙ্গবন্ধুর মেয়ে ঘোষণা দিয়েছেন, মানে উনি আসবেন। ফিরে আসার জন্য সকল ইন্তেজাম অর্থাৎ আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অস্থির হয়ে গেছেন। এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ডেকে নিয়ে সেনা প্রধানের সাথে কথা বলেছে। তিনি বলছেন দেশে ফিরবেন। প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতি কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সামনের চেয়ে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দেন। বিএনপির একটা মিছিল, সেই মিছিলে আওয়ামী লীগের হামলা, এটা কি এটার ইঙ্গিত যে তারা রুদ্রমূর্তি ধারণ করতে চলেছে? আওয়ামী লীগ এতটা শক্তি পাচ্ছে কোথায় সরকারি দলের মিছিলে হামলা করছে? গত বছর অর্থাৎ 2025 সালের 18 সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে জানিয়ে দেন, বিএনপি কখনোই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব। কিন্তু গেল 4 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। তিনি বললেন, শিগগিরই দল হিসেবে বিচার হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আর মাত্র 3 মাস, এরপর স্থানীয় সরকার নির্বাচন। অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন করার আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে সরকার। কিন্তু প্রশ্ন হলো, এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? শেখ হাসিনা দল নেতাকর্মীদের কি নির্দেশনা দিয়েছেন? শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণায় চতুর্দিকে যে তোলপাড় হয়েছে, সরকারি দলে একটা অস্থিরতা তৈরি হয়েছে, বিরোধী দলে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখছি। নানা বিশ্লেষক নানাভাবে বিশ্লেষণ করছেন। গতকালকেই আমরা দেখেছি বিবিসি বাংলা এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। শেখ হাসিনা ফিরলে কি হবে, কোন পরিস্থিতির জন্ম নেবে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম। শেখ হাসিনার ফেরার প্রসঙ্গ, নিজের ফেরার ঘোষণা যখন হচ্ছে, তখন দ্বিতীয়বারের মতো, সেই ঘোষণার পরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার এই ফেরার ঘোষণা নিয়ে কথা বললেন এবং এবার তিনি আর এক ধাপ এগিয়ে যে মন্তব্যটা করলেন, সেটাতেই বোঝা যায় যে এই শেখ হাসিনার ঘোষণা সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। কি সেই অস্থিরতা? পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন যে শেখ হাসিনার শেখ হাসিনা কি বলছেন না বলছেন এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো যায় আসে না। যখনই আপনি কোনো কথাকে তাচ্ছিল্যের সুরে এড়িয়ে যেতে চাইবেন, তখনই বোঝা যাবে যে ওই ব্যাপারটা আপনাকে অনেক বেশি ভাবাচ্ছে এবং ওই ব্যাপারে আপনার স্পেসিফিক কোনো উত্তর নেই। সেই কারণেই অ্যাভয়েড করার এই কৌশলটা আপনাকে অবলম্বন করতে হচ্ছে। শেখ হাসিনার ফেরার এই ঘোষণাতে সত্যিই কি কোনো ব্যাপার না, কোনো ব্যাপার ঘটবে না, কিংবা এটার কোনো গুরুত্ব নেই? কি বলছেন তিনি, কি বোঝাতে চাইছেন, চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা। বলছিলাম, শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এবং বিবিসি বাংলার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনেও আংশিক সেই ব্যাপারটা উঠে এসেছে, কিন্তু রাজনৈতিক যে সংকটটা তৈরি হতে পারে সেটা উঠে আসেনি। হয়তো বিবিসি রাজনৈতিক সংকট নিয়ে আলাদা কোনো স্টোরি তৈরি করবে। শামা ওবায়েদ কি বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, চলুন সমকালীন শিরোনাম আমরা দেখে নিই। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনা কি বললেন সেটি প্রাসঙ্গিক নয়। অর্থাৎ শেখ হাসিনার এই বক্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক কেন? শেখ হাসিনা যখন ফিরতে চাইছেন তখন তো ওয়েলকাম করার কথা, কারণ তিনি ফিরলেই তো তার বিরুদ্ধে যে রায় হয়েছে সেই রায় কার্যকর করা যাবে, তাকে সাজা দেওয়া যাবে। তাহলে এটা অপ্রাসঙ্গিক কেন? বরং তাকে ওয়েলকাম করতে হবে যে হ্যাঁ আপনি ফিরে আসুন, ফিরে আসলেই তো ভালো, আমাদের আর কষ্ট করে আনার দরকার হবে না। কিন্তু প্রতিমন্ত্রী তিনি বলছেন যে তাকে ফেরানোর চেষ্টা চলছে। ফেরানোর চেষ্টার দরকার কি? তিনি তো নিজেই ফিরতে চাচ্ছেন। তিনি যখন নিজেই ফিরতে চাচ্ছেন তখন তাকে ট্রাভেল পাস দিয়ে দেওয়া হোক, তিনি ফিরে আসুন। বিমানবন্দরে আসলে তাকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে তাকে কারাগারে নিয়ে যান। কারাগারে নিয়ে যেহেতু আপিল করার মেয়াদ শেষ, 1 মাসের মধ্যে আপিল করতে হবে রায়ের, সেই মেয়াদ আর যেহেতু সেহেতু আপিল বিভাগ সেটা গ্রহণ না করলেই হলো, আপিল করলে সেটা গ্রহণ না করলেই রায় কার্যকর করতে পারবেন। এটা তো 7 দিনের একটা ব্যাপার, 7 দিনের মধ্যে আপনি তার রায় কার্যকর করে ফেলতে পারবেন। তাহলে সংকটটা কোথায়, কি বলছেন তিনি, চলুন একটু জানি। পলাতক ও দণ্ডিত একজন আসামির বক্তব্য চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য প্রাসঙ্গিক নয়, তিনি বলছেন। পলাতক এবং দণ্ডিত একজন আসামির বক্তব্য আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়ায় প্রাসঙ্গিক নয়। এই বক্তব্য কতটা সত্য, কতটা প্রাসঙ্গিক? আমরা দেখেছি যে ওসামা বিন লাদেন
তিনি সারা পৃথিবীতে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিলেন। ওসামা বিন লাদেন পাকিস্তানে আমেরিকার আক্রমণে মৃত্যুর আগে পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা গণমাধ্যমে, সারা পৃথিবীর প্রত্যেকজন মানুষের কাছে প্রাসঙ্গিক ছিলেন, আলোচনার বিষয় ছিলেন, এবং কেউ কেউ তো তার পক্ষেই ছিলেন। বিশেষ করে মুসলিম সমাজ তো তার পক্ষেই ছিলেন, বুঝে হোক আর না বুঝে হোক। সারা বিশ্বের মুসলিম সমাজ তার পক্ষে ছিলেন। তারা মনে করছিলেন যে ওসামা বিন লাদেনই আমেরিকার সাম্রাজ্য ধ্বংস করতে পারবে, এবং আমেরিকার টুইন টাওয়ারে যে বিমান হামলা হলো, সেই বিমান হামলাও ওসামা বিন লাদেনের দল তার করা, তালেবান বাহিনীর করা, এরকম বক্তব্য তো আমরা শুনেছি। তো তিনি তো কখনো অপ্রাসঙ্গিক হননি, তাকে মারা পর্যন্ত আমেরিকাও কখনো থামেনি। সুতরাং তার প্রতি মুহূর্তে তিনি যে বার্তাগুলো দিয়েছেন, কখনো অডিও বার্তা, কখনো মানে ভিডিও বার্তা, কখনো লিখিত বার্তা, এই বার্তাগুলো যখন দিয়েছেন সারা পৃথিবীর গণমাধ্যম সেটাকে একেবারে চেটে পুটে খেয়েছে, সেটাকে অবলম্বন ভেবেছে, সেটাকে বড় বড় নিউজ করেছে। তাহলে পলাতক আসামি কিংবা মোস্ট ওয়ান্টেড আসামিও তার বক্তব্য অপ্রাসঙ্গিক হয়, এটা কোনোভাবেই সত্য বচন নয়। কারণ সেই ব্যক্তি যদি অনেক বেশি গুরুত্বপূর্ণ হন, অনেক বেশি আলোচিত হন, তাহলে তার বক্তব্য এবং তার কার্যকলাপ অপ্রাসঙ্গিক হয়ে যায় না। আপনি অপ্রাসঙ্গিক ভাবতে পারেন, অপ্রাসঙ্গিক ভেবে ব্যাপারটার হাইট কিংবা গুরুত্ব আপনি একটু কমাতে পারেন, নিজেদের টেনশন একটু কমাতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু সরকারের জন্য এবং মানে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সবার জন্য শেখ হাসিনা একটা বড় টেনশনের নাম। কারণ শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন অনেক কিছু ঘটাতে পারেন, এরকম বিশ্বাস কিন্তু শেখ হাসিনার পক্ষের মানুষের থাকার প্রয়োজন নেই। শেখ হাসিনার বিরুদ্ধের পক্ষের মানুষেরই রয়েছে। সেই কারণেই শেখ হাসিনা ইম্পর্টেন্ট একটা পার্সন। শেখ হাসিনা অপরাধী, তাকে তার অপরাধের শাস্তি আপনি দেশে ফিরলেই যখন দিতে পারছেন, শাস্তি প্রয়োগ করতে পারছেন, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ আছে সেই আদেশ কার্যকর করতে পারছেন, তখন তার ফিরতে চাওয়াকে ওয়েলকাম না জানিয়ে এই বক্তব্যই বলে দেয় যে এক ধরনের টেনশন কিংবা অস্থিরতা কাজ করছে। সেটা কিন্তু রাজনৈতিক, সেটা আইনি টেনশন না। আইনি ঝামেলা যেটা রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরতে চাইলেই তিনি ফিরতে পারবেন না, তাকে সরকারের ট্রাভেল পাস দিতে হবে। কারণ সরকার শেখ হাসিনা যে লাল পাসপোর্ট, সেই লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছেন। শেখ হাসিনা পাসপোর্টবিহীন অবস্থায় ভারতে আছেন। আর কি বলছেন তিনি? তিনি বলছেন যে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন, অসংখ্য অপরাধ, অবিচার ও দমনপীড়নের ঘটনা ঘটানোর পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সামাওয়াত বলেন শেখ হাসিনা কি বললেন না বললেন সেটি এখানে প্রাসঙ্গিক নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এই কথা বলেছেন, ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় আমি কোনো ঘাটতি দেখি না। প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো আপনি ফিরিয়ে আনার জন্য তাকে চেষ্টা করছেন, এই চেষ্টার তো আর প্রয়োজনই নেই। যখন তিনি নিজেই ঘোষণা করছেন যে আমি দেশে ফিরবো, ওকে ফাইন, তাকে ট্রাভেল পাস দিয়ে দেন। যখন ট্রাভেল পাস চাইবে তাকে ট্রাভেল পাস দিয়ে দেন, ফিরে আসুক, তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেন। ফিরিয়ে আনার জন্য নতুন আপনি চেষ্টা অব্যাহত আছে, এই কথাটা বারবার বলার প্রয়োজন নেই। কারণ আপনি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আনার দরকার কি? যখন সে নিজের ইচ্ছায় আসতে চাচ্ছেন, নিজের ইচ্ছায় একজন ব্যক্তি যখন আসতে চান, তখন তাকে ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা করার দরকার নাই। তো পরিকল্পনা করতেও তো একটা খরচ লাগে, কূটনৈতিক প্রচেষ্টাতে তো একটা খরচ লাগে। সেই খরচটা বাংলাদেশের বেঁচে যাচ্ছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তা আবারও শুরু হয়েছে। তিনি বলেন এ ধরনের প্রক্রিয়াতে সময় লাগে। সময় যদি অনেক বেশি লাগে তাহলে এই সময় নেওয়ার দরকার নাই। কারণ শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে এবছরেই তিনি দেশে ফিরবেন। এবছরে তিনি দেশে ফিরতে যদি চান তাহলে আমার মনে হয় তাকে ওয়েলকাম করা উচিত। তিনি বলেন যে প্রত্যার্পণ চুক্তি বা অন্য কোনো প্রযোজ্য আইনি কাঠামোর আওতায় দণ্ডিত কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রক্রিয়া ও আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণ করতে হয়। বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক দায়িত্ব না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করে। এটিও মনে রাখা জরুরি, এটি কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং তারা এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। ভারত সহযোগিতা করছে কিনা এমন অথবা আইনি জটিলতা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন বিষয়টির আইনি দিকগুলো আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। তিনি আরও বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে আমাদের যে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত আমরা সেটাই করছি, এক্ষেত্রে আমি কোনো ঘাটতি দেখি না, কোনো ঘাটতি নেই, সেটা বলছেন তিনি। আরও বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে আসছে, সেই যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে। তিনি বলছেন যে সরকার আশা করছে প্রযোজ্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে যাতে তাকে দেশের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা যায়। বলছেন দুর্নীতি, হত্যাকাণ্ড, গুম সহ বিভিন্ন অবিচারের অভিযোগে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা ন্যায্য ও স্বচ্ছ বিচার হবে। দেশের জনগণ এটাই প্রত্যাশা করে, ন্যায্য এবং স্বচ্ছ। অবশ্যই দেশের মানুষ সেটাই প্রত্যাশা করে যে ন্যায্য বিচার হবে এবং স্বচ্ছ বিচার হবে। কিন্তু বিচার প্রক্রিয়ায় যেন কোনো ধরনের কোনো বিতর্ক তৈরি না হয়। যেমন শেখ হাসিনার যে মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মামলায় শেখ হাসিনার পক্ষের আইনজীবীর কর্মকাণ্ড হাসাহাসি, হাসতে হাসতে বলে আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা, এগুলো কিন্তু ভবিষ্যতে আরও বেশি মারাত্মক পর্যায়ে যাবে। সরকারের অবশ্যই ইউনূস সরকার যে কায়দায় কাজ করেছে সেই কায়দা থেকে বেরোতে হবে, স্বচ্ছ করতে হবে এবং ত্রুটিহীন করতে হবে, যেন কোনো ধরনের কোনো মানদণ্ডে এটা বিতর্কিত না হয়, যেন মনে না হয় মিডিয়া ট্রায়াল করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা করা হয়েছে। আমরা সর্বশেষ দেখলাম হাসানুল হক ইনুর যে বিচারের রায়, সেখানে সেই বিচার প্রক্রিয়ায় হাসানুল হক ইনু আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য দিতে চেয়েছিলেন আদালতে, আদালত কিন্তু সেই অনুমোদন দেননি। এটা বিচার প্রক্রিয়ায়
অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকবে। এরকম প্রক্রিয়া ইউনূস সরকারের আমলে যে সকল প্রক্রিয়া চলেছে সেই সকল প্রক্রিয়া বিতর্কিত প্রক্রিয়া ছিল বলে অনেকে যারা মনে করছেন তাদের যুক্তিগুলো খণ্ডন করতে হবে সরকারকে, এবং সরকারকে স্বচ্ছ প্রক্রিয়ায় যেতে হবে। এটা যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে শামা ওয়াহিদ বলছেন যে শেখ হাসিনা কি বললেন এটা প্রাসঙ্গিক না, এটা আলোচনার ব্যাপারই না, আলোচনার ব্যাপার না। যেটা বিন লাদেনের উদাহরণ দিয়েই বললাম যে একজন সর্বোচ্চ ক্রিমিনালের ব্যাপারটাও তার মৃত্যু পর্যন্ত আলোচিত ছিল। শেখ হাসিনা একটা সরকার প্রধান ছিলেন, সেই সরকারের সময় তিনি নানা অনিয়ম করেছেন বলে আমরা অভিযোগ করছি। 24-এর আন্দোলনের সময় তিনি পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে ছাত্র জনতাকে দমন করেছিলেন অভিযোগ করছি। কিন্তু এই অভিযোগের পক্ষে বিপক্ষে দুই দিকেই যেন সমানভাবে স্বাধীনভাবে সাক্ষ্য প্রমাণ হাজির করার অধিকার সবাই পায়, সেটা নিশ্চিত করে বিচার ব্যবস্থা যদি এগোয় তাহলে বিতর্ক থাকবে না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর আপনি এত উদ্যোগের কথা বলছেন, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, এগুলো বলছেন, এগুলো তো আর বলার দরকারই নেই। বরং শেখ হাসিনার বক্তব্যকে ওয়েলকাম জানিয়ে তাকে বলেন যে ওকে ফিরে আসতে চাচ্ছেন, ফিরে আসেন, ট্রাভেল পাস আমরা দিচ্ছি, দিয়ে দেন ট্রাভেল পাস, তিনি ফিরে আসুন। ফিরে আসার পরে তো তিনি আপনাদের করায়ত্তে চলে আসবেন। তাহলে তো আর এত প্রক্রিয়া, ভারতকে অনুনয় বিনয় করা, অনুরোধ করা, কূটনৈতিক চ্যানেল, এটা ওটা, এগুলো কিছুই প্রয়োজন নেই। আমার মনে হয় যে সরকার খুবই সহজ পন্থা যেটা সেটাই অবলম্বন করতে পারে। শেখ হাসিনাকে বরং যোগাযোগ করে তারা বলতে পারে আপনি কবে আসছেন বলেন, ট্রাভেল পাস আমরা দিয়ে দিচ্ছি, আপনি চাইলেই ট্রাভেল পাস পাবেন, বিমানে ওঠেন, তারপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন, তারপরে আপনার দায়িত্ব আমরা নিচ্ছি। এভাবে বললেই তো পারে। নাকি সেভাবে বলাতে বড় কোনো সংকট আছে, সেই সংকটটা অনুমান করতে পারছে সরকার। ব্যাপারগুলো এখনও ধোঁয়াশাচ্ছন্ন এবং ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতিতে যেমন একটা ফ্যাক্ট, তেমনি আওয়ামী বিরোধী রাজনীতিতেও শেখ হাসিনা একটা ফ্যাক্ট। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগকে হয়তো বিএনপি, জামাত, এনসিপি কেউই অতটা ভয় পাবে না, কিন্তু শেখ হাসিনা যুক্ত আওয়ামী লীগকে এখনো ফ্যাক্ট হিসেবেই সবাই ভাবছে। বাংলাদেশের প্রধান পদে, প্রধান উপদেষ্টা পদে কিংবা ত্রাতার পদে, এমন কোন পদে যে পদে ধরুন সামনে থাকবেন কোনো একজন সামরিক কর্মকর্তা কিন্তু পেছনে থাকবেন একজন সিভিলিয়ান যিনি কিনা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবেন একেবারে মুহূর্তের মধ্যে, এমন কোন মুখ আর রক্ষা পায়নি 2024-এর 5ই আগস্টের পর ইউনূসের 2 বছর শাসনামলে। কাজেই নতুন মুখ তৈরি করা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন কাদেরকে প্রস্তুত রাখবে, তাদের এত বড় বাহিনী যে ধ্বংস হয়ে গেল, এই হিসাবগুলো যারা মেলান তারা নিশ্চিতভাবেই আইরিন খানের বাংলাদেশের একটি দায়িত্ব নেওয়া এ সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বড় ধরনের রদবদল হয়েছে সেটা বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যমেই শিরোনাম হয়েছে। সেই ইউনূস আমল থেকেই যেটা চলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পররাষ্ট্র উপদেষ্টা বসে আছেন, তারপর আবার প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচয়ে কিংবা নানা দেশ দ্বারা প্রেসক্রিপশনের শিকার হয়ে সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায়, মন্ত্রী পদমর্যাদায় নতুন নতুন পদ সৃষ্টি করে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, এবং কে যে মন্ত্রণালয়টা চালাচ্ছেন সেটা শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের যারা মানে সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা যারা কূটনীতিক তারা একেবারেই বুঝতে পারছেন না। সে পরিস্থিতিটার তেমন কোনো উন্নতি বিএনপি আমলে এসেও হয়নি। মানে কূটনীতিকদের কাছে কূটনৈতিক কার্যকলাপ পরিচালনার সরকারি কাজটা এখনো ফেরত যায়নি। সেই উদ্বেগ নিয়েও কোনো সংবাদ মাধ্যম খবর ছাপা শুরু করেছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বড় রদবদলের মধ্যে যেসব খবর আছে, মানে কোথায় কার পোস্টিং হচ্ছে, কে কে কোন পোস্টিং থেকে অন্য কোথাও চলে যাচ্ছেন, এসব বদলি কিংবা কার কোথায় এখন পদায়ন হচ্ছে, সেসব নিয়ে যে খবর, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খবরটিকে সত্যিকার অর্থেই কিছুতেই মনোযোগের কেন্দ্র থেকে চলে যেতে দেওয়া উচিত হবে না। সেটা হচ্ছে আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পেতে যাচ্ছেন। আইরিন খান অত্যন্ত যোগ্য একজন মানুষ এবং তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন 2001 থেকে 2009 পর্যন্ত। প্রথম এশীয়, প্রথম নারী, প্রথম মুসলিম হিসেবে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটিতে তিনি মহাসচিব পদে নিযুক্ত হওয়ার পরেই আমরা তাকে সবাই চিনেছিলাম বটে, কিন্তু তারও আগে 20 বছরের মতো জাতিসংঘে তার ক্যারিয়ার ছিল। এবং এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্যারিয়ারের পরেও কিন্তু মানে বাংলাদেশেও তিনি ওই যে ডেইলি স্টার, ব্র্যাক এসব প্রতিষ্ঠানের বোর্ডে আছেন, কোথাও কোথাও উপদেষ্টা হিসেবে নানা সময়ে কাজ করেছেন বটে, কিন্তু মূলত তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়েই বড় বড় জায়গায় কাজ করে আসছেন। এবং এখনো যখন তিনি বাংলাদেশে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, তখনও তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার হিসেবে কিন্তু গত কয়েক বছর ধরে কাজ করছিলেন। এহেন আইরিন খান হঠাৎ যে মানে একজন আন্তর্জাতিক ক্যারেক্টার, যিনি আন্তর্জাতিক চরিত্র, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, মানবাধিকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালনার এই পরিসরে এমন একজন ব্যক্তি হঠাৎ করে যে শতভাগ বাংলাদেশি হয়ে উঠলেন এবং শতভাগ বাংলাদেশি হয়ে উঠে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন জাতিসংঘে, সেটা
অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। অনেক সংবাদ মাধ্যমে তার এই নিয়োগের খবরের সাথে লিখছে যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপন চাচাতো বোন। মানে আইরিন খানেরও কিন্তু পুরো নাম হচ্ছে আইরিন জুবাইদা খান, কারণ জুবাইদা রহমান আর আইরিন জুবাইদা খান দুজনেরই দাদির নাম ছিল জুবাইদা। আপন চাচাতো বোন বলে এই আইরিন খান এই চাকরি পেয়েছেন, কিংবা আইরিন খানের যোগ্যতা তাতে কম পড়ে গেছে সেটা বলবার কোনো উপায় নাই। কারণ আইরিন খানের মতো আন্তর্জাতিক পরিসরে বড় হওয়া, মানে 1956 সালে তিনি জন্মেছেন বলে দেখলাম উইকিপিডিয়া, এবং সেখানেই লেখা আছে যে পাকিস্তান আমলেই পূর্ব পাকিস্তানের বিত্তবান পরিবারে বেড়ে ওঠা আইরিন খান পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যান, এবং সেখানে তারপরে তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়েছেন, তারপর সেখান থেকে হার্ভার্ডে গিয়ে পড়ালেখা করেছেন, এবং কখনো বাংলাদেশে তার পেশা জীবনের কিছুমাত্র সময় তিনি ব্যয় করেন নাই। মানে তিনি একজন আন্তর্জাতিক পরিসরে বড় হওয়া বেড়ে ওঠা মানুষ, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেও তিনি যখন চাকরি পেয়েছেন, মানে মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন, তখনও কিন্তু তিনি প্রথম এশীয় হিসেবে পরিচিত হয়েছেন, এবং সর্বত্র লেখা আছে তিনি একজন ব্রিটিশ বাংলাদেশী। এহেন আইরিন খান যে হঠাৎ করে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হতে জাতিসংঘে যেতে রাজি হয়েছে, সেটাই বরং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। মানে ঠিক কোন পরিস্থিতিতে, কাদের পরামর্শে, কারা উদ্বুদ্ধ করলেন, কারা অনুপ্রাণিত করলেন আইরিন খানকে বাংলাদেশের এমন একটা পদ নিতে। আইরিন খানরা সাধারণত বাংলাদেশের কোনো মানে জল, কাদা, মাটি, ঝড়, মানে এ ধরনের কোনো কিছু গায়ে মাখেন না, সারা পৃথিবী জুড়ে একটা আন্তর্জাতিক জীবনযাপন করেন। এহেন বিএনপি সরকারের এমন একটা দায়িত্ব কি তিনি তাহলে শুধুই তারেক রহমান তার বোন জামাই তিনি বলেছেন বলেই নিয়ে নিলেন, নাকি সত্যিকার অর্থেই ভাববার কারণ আছে যে সত্যি তো 2024-এর 5ই আগস্টের পর ইউনূস সরকার গঠিত হয়ে যাওয়ার পর দেখেন একটা বিরাট অংশের সুশীল সমাজের প্রতিনিধিদেরকে যে তৈরি করেছিল মার্কিন ডিপ স্টেট বলুন, আন্তর্জাতিক পক্ষগুলো বলুন, যারা বাংলাদেশে সংস্কারের কথা বলতেন, যারা বাংলাদেশটাকে বদলে ফেলার কথা বলতেন, বাংলাদেশের যে রাজনীতি সমাজ কিচ্ছু ভালোভাবে চলছে না, সব যে পাল্টে ফেলতে হবে, এই যে বদলে যাও বদলে দাও এই স্লোগান যারা তুলতেন, এমনকি মতিউর রহমান মাহফুজ আনাম, মানে তারা প্রত্যেকেই তো তাদের একটা বিরাট অংশ তো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছেন। আসিফ নজরুল, রিজওয়ানা হাসান থেকে বদিউল আলম মজুমদার কিংবা দেবপ্রিয় ভট্টাচার্য, মানে আপনি যার নামই মনে করবেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে, কিংবা একেবারে আমেরিকার ভেতরে পেলে পুষে দশকের পর দশক ধরে যে আলী রিয়াজকে তৈরি করেছে আমেরিকা, সেই আলী রিয়াজও তো বাংলাদেশে এসে ঐকমত্য কমিশন চালিয়ে এখন এমন প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন যে এদের আর বাংলাদেশ মুখ হওয়ার সুযোগ নেই। তাহলে এখন তো আবারও নতুন কিছু ঘটে গেলে, মানে আরব বসন্তের কথা বারবার মনে করাই, আরব বসন্তের পর যখন বিদেশি পক্ষগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে যখন দীর্ঘ সময়ের শাসনগুলোর অবসান ঘটেছে আরবের বিভিন্ন দেশে, এর পরপর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচিত সরকার কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই বা থাকে নাই। এরপর অনেক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ মতো একজন কাউকে, কোথাও মিশরের সিসিকে, কিংবা যদি আফগানিস্তানের কথা ভাবে না, মানে আরব বসন্তের কথাটা বাদ রেখে, সেখানে দেখবেন যে এমন ব্যক্তিকে বসানো হয়েছে, মানে হামিদ কারজাই, যিনি কোথা থেকে উড়ে এসে কোথা থেকে জুড়ে বসলেন সেটা আফগানিস্তানের সাধারণ জনগণের কেউ বুঝতে পারে নাই, কিন্তু তিনি তৈরি হচ্ছিলেন অন্য কোথাও। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।